KTV Originals। শুক্রবারের পড়ন্ত বিকেলে এই মুহূর্তে ময়দানে এবং এই মুহূর্তে ময়দান সরগরম আমরা জানি। আর কেন সরগরম? একটি ম্যাচকে ঘিরে সিএবি প্রথম ডিভিশনের একটি ম্যাচ যেখানে মোহামেডানের মুখোমুখি হয়েছিল টাউন ক্লাব এবং সেই ম্যাচে বলা হচ্ছে যে গড়াপেটা হয়েছে, কেউ বলছে ব্ল্যাকমেলিং হয়েছে। তবে সব মিলিয়ে এই মুহূর্তে অশান্ত বলা যেতে পারে বঙ্গ ক্রিকেট। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, যা চলছে হচ্ছেটা কি? এই শোটা করতে সত্যি বলতে গিয়ে খুব খারাপই লাগছে। ময়দানে আমরা দাঁড়িয়ে এত সব বাচ্চা আমাদের পেছনে খেলছে, এদিকে খেলছে। এই শোর একমাত্র বিষয় হচ্ছে যে বাংলা ক্রিকেটের অভ্যন্তরে যে বিষ ঢুকে গেছে, আমরা সেটা আপনাদের সামনে আরও একবার নিয়ে আসতে চাইছি। জয় যেটা বলল, আমি আরও সংক্ষেপে বলি বা একটু বাড়িয়ে বলি। সেটা হচ্ছে খেলা ছিল প্রথম ডিভিশন লিগে টাউন বনাম মোহামেডান স্পোর্টিংয়ের। টাউন প্রথম ব্যাট করে 446 রান করে, মোহামেডান স্পোর্টিং ব্যাট করে 2 উইকেটে 212 রান তোলে এবং মনে হচ্ছিল ভিডিওকন মাঠে তারা অপোনেন্টের রানটা পেরিয়ে যেতে পারে। 2 উইকেটে 212 চেজিং 446 খারাপ স্কোর নয়, তাই তো? এই সময় আসরে নামেন সিএবি জয়েন্ট সেক্রেটারি এবং টাউন ক্লাবের সর্বময় কর্তা দেবব্রত দাস। তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বলেন অ্যালিজেডলি যে তোমরা একজন প্লেয়ার খেলাচ্ছ যে অবৈধ, হর্ষিত সাইনি বলে একজনকে খেলাচ্ছ যে হরিয়ানার হয়ে রঞ্জি খেলেছে গত বছর, এবছর নো অবজেকশন পায়নি, তা সত্ত্বেও নো অবজেকশন আবেদন না করে সে তোমার হয়ে খেলছে। এটা যদি প্রমাণিত হয়, আমরা অলরেডি অভিযোগ করেছি প্রথম দিনে, এবার যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু তোমার শুধু 10 পয়েন্ট কাটা যাবে না, এই সাইনি আগের যে 3টে ম্যাচ খেলেছে সেই 3টে ম্যাচেরও পয়েন্ট চলে যেতে পারে। মানে তোমার টোটাল 40 পয়েন্ট চলে যেতে পারে এই ম্যাচ থেকে। নর্মালি 10 পয়েন্ট যাওয়ার কথা ম্যাচ হারলে। তখন মোহামেডান তড়িঘড়ি করে যে ঠিক আছে ওগুলো চাপা দেওয়া হবে, আমরা কোনো রকমে অল আউট হয়ে গিয়ে ম্যাচটা হেরে যাই। সো 212 থেকে 286 তারা অল আউট হয়ে যায়। এবার অতীতে এরম ম্যাচ অনেক হয়েছে, অনেক লেখালেখি হয়েছে, কেউ কর্ণপাতও করেনি। এবার মৌচাকে ঢিলটা ছুড়েছেন শ্রীবাজ গোস্বামী, যিনি আমি বলবো যে অনূর্ধ্ব 19 লেভেলে যে প্রমিস দেখিয়েছিলেন সেটা ফুলফিল করতে পারেননি পরবর্তীকালে, কিন্তু তাকে কুর্নিশ জানাতে হবে যে তিনি মৌচাকে ঢিল মারার সাহস দেখাতে পেরেছেন। এবং এখন দেখবেন সিএবির যে কোনো ম্যাচ, এগুলো সিএবির ওয়েবসাইটে থাকে, গেলেই দেখতে পাবেন এই ম্যাচটা যেরম কদর্যভাবে মোহামেডান স্পোর্টিং ব্যাটসম্যানরা আউট হয়েছেন, তাতে মোটামুটি তারা ক্রিজে প্রায় ঘুমিয়ে পড়েছিলেন। তাতে তো আউট হতেই হবে। ক্লাব কর্তা তাদের বলেছেন যে তোমাদের ম্যাচটা যে করেও হারতে হবে, কারণ ওরা এই সাইনিকে কমপ্লেন বেশি করলে আমাদের 40 পয়েন্ট চলে যেতে পারে, হারলে মাত্র 10 পয়েন্ট যাবে। এই অবস্থায় সিএবির কাছে মিডিয়ার, আমি বলবো যে মিডিয়া এখানে খুব প্রশংসনীয় ভূমিকা নিয়েছেন, সম্ভবত ম্যাচ রেফারিও নিয়েছেন। মিডিয়ার লেখালেখির জন্য প্রথমে এই সময়, তারপরে প্রতিদিন ফলাও করে বেরোনোতে এখন ময়দানে সিএবি নড়ে চড়ে বসেছে এবং এখন তারা 6 তারিখে একটা মিটিং ডেকেছে। সেই মিটিংয়ে এই দুজন ক্লাবের কর্মকর্তাদের ডাকা হবে, কিন্তু আমরা তো চোখের সামনে ভিডিও দেখতেই পাচ্ছি, আপনারাও চাইলে দেখতে পারেন, সিবির ওয়েবসাইটে গিয়ে আমাদের এখানে স্টেডিয়াম বুলেটিনে দেখতে পারেন। আমি বলবো লজ্জা এবং কলঙ্ক। এত ভালো ভালো কাজ এই স্নেহাশিস গাঙ্গুলির নেতৃত্বাধীন সিএবি করেছে, এতগুলো ম্যাচ ওয়ার্ল্ড কাপের এনেছিল, এত ভালো সংগঠন করেছে, কিন্তু এইটা জয়জ্যোতি যে এটা যদি প্রমাণিত হয়, এবং প্রমাণিত মানে এটা তো মোটামুটি প্রমাণ হয়েই গেছে, সব কিছু চোখে আঙুল দিয়ে দেখাতে হয় না, এমনিতেই প্রমাণ হয়ে যায়, তাহলে সেই সাফল্যে কিন্তু একটা বড় চোনা পড়ে থাকলো একেবারে। এবং যদি ভিডিওটা আপনারা দেখেন সেখানে বোঝাই যাবে যে যেভাবে ব্যাটাররা এসেছিলেন, মোহামেডানের ব্যাটাররা, এবং যেভাবে আউট হলেন, মনে হয় যেন তারা আউট হওয়ার জন্যই এসছেন। যেখানে আমরা জানি যে জয়জিৎ সেখানে 17 রান করে এবং ভালো জায়গায় যেখানে ছিল একটা সময়, সেখান থেকে পুরোপুরি ঘুরে যায় এবং পুরোপুরি কিন্তু এটা একদম বলা যেতে পারে যে 40 পয়েন্ট হারানো থেকে 10 পয়েন্ট হারানো বেটার, এবং যার জন্য এই গড়াপেটা। আমার তার চেয়েও বড় প্রশ্ন, আমি দেবব্রত দাসকে সবাই বলছেন ভিলেন অফ দ্য পিস, নিশ্চয়ই দেবব্রত দাসের দোষ আছে, কিন্তু আমি বলবো সবচেয়ে বেশি বড় ভিলেন হচ্ছে সিএবি সিস্টেমটা। আমার কথা হচ্ছে যে আমি নো অবজেকশন না পেলে আমি খেললাম কি করে, আমার নামে কার্ড বেরোলো কি করে। এবার সিএবির লোকজনদের বেসরকারিভাবে বক্তব্য যে কে কোথা থেকে প্লেয়ার আনছে আমরা কি করে দেখব। নিয়ম হচ্ছে, আপনাদের বলি যে নিয়ম হচ্ছে, অন্য স্টেট থেকে যদি কেউ
খেলতে আসে এখানে স্থানীয় ক্রিকেট এবং পাকাপাকিভাবে এখানেই থেকে যায়, যেরকম চেতন শর্মা এসেছিলেন, অরুণ লাল এসেছিলেন, শ্রীকান্ত কল্যাণী এসেছিলেন, তাহলে তাকে একটা তার সংস্থার থেকে এনওসি নিতে হয়। যেমন ঋদ্ধিমান সাহা বাংলা ছেড়ে ত্রিপুরা যখন চলে গেলেন, ঋদ্ধিমান সাহাকে বাংলা থেকে এনওসি নিতে হলো সিএবি থেকে, যে আমি এনওসি চাইছি। এবার সমস্যাটা হচ্ছে যেসব ক্রিকেটাররা জাস্ট ভাড়াটে, তারা ওইখানে স্টেটে রঞ্জি খেলেন আর এখানে এসে হঠাৎ করে লিগ খেলতে আসেন, তাদের ক্ষেত্রে বোর্ডের কোনো এনওসি হয় না। প্রথমত কারণ জিনিসটাই বেআইনি, বোর্ডের এনওসি দেওয়ার কোনো নিয়ম নেই। এটা সিএবি 3-4 বছর আগে সাবা করিম যখন বোর্ডের কর্তা ছিলেন, তখন সাবা করিমের কাছে প্রশাসনিক কর্তা ছিলেন, জানতে চাওয়া হয়েছিল, সাবা করিম মেলে জানিয়ে দেন যে যদি কেউ অন্য স্টেটে এমনি খেলতে যায় সেক্ষেত্রে বোর্ড কোনো এনওসি দেয় না, বোর্ডের ব্যবস্থায় নেই। এনওসি অনলি হয় যদি আপনি পাকাপাকিভাবে এই স্টেট ছেড়ে ওই স্টেটে চলে যান, অর্থাৎ আপনি ওই স্টেটেও রঞ্জি খেলেন, কিন্তু কোনো ভাড়াটে ক্রিকেটার যদি তার জোনে ইয়েতে খেলে, হঠাৎ করে এখানে দুটো লিগ ম্যাচ খেলে যায়, কোনো এনওসি বোর্ডের ব্যবস্থা নেই। অর্থাৎ এটা ব্যবস্থা করতে হবে যদি সিএবি আজকালকার দিনে একজন ক্রিকেটারের জাস্ট নামটা দিলেই তো গুগলে বেরিয়ে যায়, জয়জিৎ সাহানি, আমি দেখছিলাম যে মাফ করুন হর্ষিত সাইনি, যে ইনি কি জিমলেকার, ইনি কে, নাকি বিশেন বেদি, যে তাকে নিয়ে এত চড়াচড়া হচ্ছে। তারপর দেখলাম দুটো রঞ্জি ম্যাচ খেলেছেন হরিয়ানার হয়ে, দুটো উইকেট পেয়েছেন, অ্যাভারেজ 58, এবং আমরা দেখতেই পাচ্ছি 446 রান করে যে টাউন, তো এমন কোনো বড় দরের বোলার নয় যে তাকে নিয়ে এরম হবে। তার মানে হচ্ছে যে সিস্টেমটায় এত বড় গলদ রয়েছে যে বারবার করে যেসব ক্রিকেটাররা খেলারই যোগ্য না, যাদের এনওসি পাওয়ারই কথা নয় বা নেইও, তারা এখানে এসে খেলে যাচ্ছে। একটা সময় ছিল এখানে আধার কার্ড ভাড়িয়ে খেলা, এবং এত আধার কার্ড কলকাতা ময়দানে তৈরি হতো আপনারা ভাবতেই পারবেন না। এবং এক এক সময় মনে হয় যে অ্যাকচুয়ালি ম্যাচ ফিক্সিংয়ের সময় মনে হয়েছিল যে আমরা ক্রিকেটকে বলি যে একটা শ্বেত শুভ্র খেলা, তার সঙ্গে অ্যাটাচ করা হয়, এটা কিসের শ্বেত শুভ্র খেলা যদি যেখানে এত জোচ্চুরি হয়। আজকে বারবার করে মনে হচ্ছে এই ঘটনার পরে যে বাইরে স্টেট থেকে সেরমভাবে অবাধে খেলে যাচ্ছে। আরেকটা ঘটনা হয়েছে, শুধু এটা নয়, টাউন ভার্সেস বিএনআর, তাই কাস্টমস ভার্সেস বিএনআর, সেই ম্যাচেও কাস্টমস এরম একজন প্লেয়ার খেলিয়েছে যার কোনো রেজিস্ট্রেশনই নেই, অন্য স্টেটের প্লেয়ার। এবার এগুলোর ক্ষেত্রে সিএবিকে তো একটা ব্যবস্থা রাখতে হবে যে সেই ক্রিকেটারের যখন নামটা আসবে, তার যখন রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হবে, সে তো নেটে দেখে নিতে পারে সে কোথাকার। সিএবি বলছে আমরা কি করে জানবো, কেউ যদি প্রোটেস্ট করে তাহলে আমরা সেই প্রোটেস্টের ব্যবস্থা নেব। যেমন প্রথম দিনই কিন্তু দেবব্রত দাস প্রোটেস্ট করেছেন, এবং প্রোটেস্টের সঙ্গে একটা প্রোটেস্ট ফিজ আছে 30 টাকা, সেটাও জমা দিয়েছেন, যে মডার্ন স্পোর্টিং অবৈধ প্লেয়ার খেলাচ্ছে, এটা কিন্তু প্রথম দিন তিনি প্রোটেস্ট করেছিলেন। এবার প্রশ্ন হচ্ছে যে তিনি নিজেই তো সিস্টেমের অংশ, তিনি তো জয়েন্ট সেক্রেটারি, এবার যেহেতু তিনি জড়িয়ে গেছেন সেই জন্য ব্যাপারটা আরও পল্লবিত চেহারা নিয়েছে, তাই তো? একদমই। এবং যেটা শ্রীবোধ গোস্বামী করেছেন যে মৌচাকে ঢিলটা মেরেছেন, এবং একজন ক্রিকেটারের সঙ্গে কথা হচ্ছিল এবং তিনি পরিষ্কার বলছেন যে এটা কিন্তু নতুন নয়, মানে এই যে ম্যাচটা ঘিরে এত সরগরম হয়েছে মোহামেডান টাউন ম্যাচকে নিয়ে, এটা অন্যান্য ম্যাচেও কিন্তু এর আগেও হয়েছিল, জানি না এরপরে হবে কিনা। তবে এক্ষেত্রে গৌতম দা, সিএবির কি স্টান্স হওয়া উচিত? 6 তারিখ মিটিং রয়েছে। না, আমি প্রথম কথা হচ্ছে যে আগে আমরা এরকম প্রচুর লেখালেখি করেছি, ভিডিওর অভাবে কিছু করা যায়নি। ভিডিও টেকনোলজি একটা বড় জিনিস। এখানেও এই যে সিএবি এখন দুটো এন্ড থেকে ক্যামেরা রাখে এবং পুরো জিনিসটা রেকর্ডেড, সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে কীরকম নক্কারজনকভাবে মডার্ন স্পোর্টিং ব্যাটসম্যানরা আউট হয়ে গেছেন। এই জিনিস কলকাতা মাঠে আগেও হয়েছে। আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে আমি নিজে দুটো প্রত্যক্ষভাবে এই ম্যাচের সঙ্গে যুক্ত। আমি আজকেই শুনছিলাম যে সিএবি এই ম্যাচের সঙ্গে যদি জড়িত মডার্ন স্পোর্টিং ক্রিকেটারদের যদি প্রমাণ হয় তাহলে সাসপেন্ড করবে। ক্রিকেটাররা কি করবে? আমার মনে আছে যে আমরা সামার স্কুল ক্রিকেট খেলেছিলাম 1976-এ বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের হয়ে। সেই সময়কার বালিগঞ্জ গভর্নমেন্ট অত্যন্ত কলকাতার সবচেয়ে অভিজাত 5টা স্কুলের মধ্যে একটা। সামার স্কুলের খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাচে আমাদের ওপেনার হিসেবে আরেকজন ক্রিকেটারকে পাঠিয়ে দেওয়া হয়, তার নাম ছিল রঞ্জন চক্রবর্তী। জেনুইন যে রঞ্জন চক্রবর্তী, সে 20 ওভারে আমার ধারণা 22 কি 23 করতে পারত, আর এই রঞ্জন 20 ওভারে এমন মারে যে সে 85 করে ফেলে। এবার আমার মনে আছে যে অজিত কর্মকার ছিলেন স্পটার, তখন অজিত কর্মকারের কলকাতা মাঠ এক ডাকে চেনে, তিনি ঘুরে ঘুরে ট্যালেন্ট বাঁচতেন। এবার তিনি এসছিলেন ওই রঞ্জনকে বেঙ্গল ট্রায়ালে ডাকতে, এত ভালো খেলেছে। কিন্তু এই রঞ্জন তো সেই রঞ্জন নয়, এই রঞ্জন ব্যাটিং করে দিয়ে পালিয়ে গেছে কারণ তাকে ধরবে। আর আসল রঞ্জন যে, সে গ্যালারির তলায় লুকিয়ে আছে, কারণ তাকে যদি দেখে তো স্পটার বলবে তুমি তো আসল রঞ্জন নও।
এরকম কত যে ঘটনা ঘটেছে সিএবি লিগে, হঠাৎ করে এসে কর্মকর্তারা বলেছেন যে এ কি ম্যাচ রান করতে পারলে না এই ম্যাচটা তো গড়াপেটা ছিল। এবার প্লেয়ার কি করে জানবে গড়াপেটা ছিল? কর্মকর্তারা স্কোরশিট চেঞ্জ করে দিয়ে ম্যাচ ড্র করিয়ে দিলেন। এরম ঘটনা মানে আমি বলবো যে আমার ধারণা 50-60-এর দশক থেকে ঘটছে। ফুটবলে ঘটেছে, শৈলেন মান্নার মতো মানুষ আইএফএতে গিয়ে মিথ্যে কথা বলেছেন, ধীরেন দে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, অমল দত্তর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। এগুলো কলকাতা ময়দানে বহু বছর ধরে চলছে। কিন্তু ক্রিকেটে এটা এত বেড়ে গেছে, ভিন রাজ্যের প্লেয়ার নিয়ে আসা, অনূর্ধ্ব অন্য ক্রিকেটার খেলানো, আধার কার্ড মুড়ি মিছরির মতো তৈরি করা, অনেক ব্যবস্থা সিএবি নিয়েছে, কিন্তু কোনো ব্যবস্থাই যেন যথেষ্ট হচ্ছে না এবং সেই জন্য এটা আরও বেড়ে যাচ্ছে। তোমার কি মনে হয়, তুমি সিএবি প্রেসিডেন্ট হলে কি করতে? না, এখানে একটা তো সিস্টেম, যেটা আপনি প্রথমে বললেন যে সিস্টেমের একটা সমস্যা রয়েছে এবং সেটার একটা চেঞ্জ করা অবশ্যই উচিত। এবং মানে তুমি ভেরিফাই করবে না? হ্যাঁ, তোমার তো একটা অবশ্যই। ভেরিফাইং সিস্টেম থাকবে। তুমি তো নেটে গেলেই এখন দেখতে পাবে তুমি কি করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে পারো। আমি কালকে একটা ছেলেকে এনে বললাম যে আমার ক্লাবে খেলবে, সেই ছেলেটা হয়তো 10 বছর আগে মুম্বাইয়েরও দুর্ধর্ষ ক্রিকেট খেলতো, তুমি তাকে সার্টিফিকেট দিয়ে দেবে? একটা পেরেন্ট বডিরও তো একটা কোনো সিস্টেম থাকবে যেটার মাধ্যমে সে জানতে পারে এটা জেনুইন কি জেনুইন নয়। তুমি কেন প্রোটেস্ট হলে তারপরে অ্যাকশন নেবে? আজকে হর্ষিত সাইনি এর আগে 3টে ম্যাচ খেলেছে, বাকি ক্লাবের কর্মকর্তারা জানেনই না যে এই প্লেয়ারটা অবৈধ প্লেয়ার। এবং অনূর্ধ্ব স্কুলে আমরা দেখেছি, অনূর্ধ্ব বয়স ভিত্তিক ক্রিকেটে একই জিনিস হয়, বয়স বাড়িয়ে অন্য আধার কার্ড তৈরি করে। এবার সমস্যাটা হচ্ছে যে এত কিছু করেও ময়দান থেকে কি একটাও ট্যালেন্ট আমরা তুলতে পারছি? আজকে আমরা আকাশদ্বীপের কথা বলছি, মুকেশ কুমারের কথা বলছি, এরা তো কেউ বাংলার প্রোডাক্টই নয়, এরা তো বাংলার তৈরি মনোজ তিওয়ারি নন, লক্ষ্মীরতন শুক্লা নন, ঋদ্ধিমান সাহাও নন। এদের নিয়ে কি গর্ব করবো? হ্যাঁ, বাংলা হয়তো তাদের যে প্রতিভা সেটাকে হয়তো একটু শান দিয়ে একটা জমি তৈরি করে দিয়েছে, কিন্তু বাংলায় উৎপন্ন প্রতিভা আর বাংলার সুযোগ করে দেওয়া, দুটোর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। একেবারেই। এত কিছু করে প্লেয়ার কোথায়? দিনের শেষে তো আসল প্রশ্ন হবে যে প্লেয়ার কোথায়? এই সবই হচ্ছে, প্লেয়ার আর তৈরি হচ্ছে না। তুমি জেতার জন্য শর্টকাট রাস্তা যত বেছে নেবে তত এই জিনিসই হতে থাকবে জয়জ্যোতি। একেবারেই। এবং দেখা যাক এটার জল কতদূর গড়ায়। এবং আমরা জানি যে 6 তারিখ বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের দিকে অবশ্যই চোখ থাকবে। তবে কিছু না কিছু চেঞ্জেস তো করতেই হবে। দেখো, 6 তারিখে বৈঠক আছে টুর্নামেন্ট কমিটির সামনে, সেদিন অ্যাপিয়ার করতে হবে। আমি শুনেছিলাম 2 তারিখে, কিন্তু 2 তারিখে হচ্ছে না, কারণ অভিযুক্ত কাস্টমস এবং বিএনআর এদের বোধহয় খেলা পড়েছে দূরে কল্যাণীতে, তাই তারা এসে পৌঁছতে পারবেন না। আমার মতে 2 তারিখে অন্তত মিটিংয়ে এই মোহামেডান এবং টাউনের ব্যাপারটা করে নেওয়া উচিত ছিল, কারণ যেহেতু এই গড়াপেটার প্রশ্নে জড়িয়ে গেছেন দেবব্রত দাস, যিনি সিএবির জয়েন্ট সেক্রেটারি এবং টাউন ক্লাবের সর্বময় কর্তা। আমি প্রায়ই দেখি যে নেটে প্রায়ই আসে একটা বোলিং অ্যাকশনের ছবি দিয়ে যে স্বামী বিবেকানন্দ টাউনের হয়ে বল করছেন। তুমি নিশ্চয়ই ছবিটা দেখেছো। এবার ওটা স্বামী বিবেকানন্দের ছবি নয়, ওটা হেডলি ভ্যারিটির ছবি। হেডলি ভ্যারিটির ছবি ওইভাবে করে আজকাল যেরকম সিস্টেম হয়, যেরকম হয়ে থাকে নেটে নানা রকম করে, ওটা হেডলি ভ্যারিটির বোলিং অ্যাকশনের ছবি, নরেন্দ্রনাথ দত্তর বোলিং অ্যাকশন বলে দেওয়া হয়েছে। কিন্তু স্বামী বিবেকানন্দ যে টাউনের হয়ে কোনো সময়ে খেলেছেন তার কিন্তু কিছু কিছু প্রমাণ আছে। এবার সেই ঐতিহ্যশালী টাউন ক্লাব এরকম একটা নোংরা বিতর্কে জড়িয়ে পড়বে ভাবাই যায় না। এবার তুমি যদি একদিক দিয়ে দেখো জয়জ্যোতি, দেবব্রত দাস নিজে কিন্তু অপরাধটা করেননি, অপরাধটা করেছে মোহামেডান স্পোর্টিং। অন্যায় প্লেয়ারকে খেলিয়ে তিনি প্রোটেস্ট করেছেন, প্রোটেস্টের ফিস জমা দিয়েছেন, এই অবধি ঠিক ছিল। কিন্তু আমাদের ভিডিওতে দেখাচ্ছে যে তিনি মোহামেডানের ক্রিকেট সেক্রেটারির সঙ্গে বসে ক্রিকেট সেক্রেটারিকে বুঝিয়েছেন, যেটা অবশ্যই ভিডিওতে ধরা পড়েনি, মিটিংটা আছে, যে তোমরা যদি অল আউট না হও তাহলে তোমাদের সমূহ বিপদ। এরপরেই মোহামেডান ধারার অল আউট হতে শুরু করে। এবার এটা কি সিএবি জয়েন্ট সেক্রেটারির, এই অংশটাকে সিএবি জয়েন্ট সেক্রেটারির কাজ? আমার তো মনে হয় যে দেবব্রত দাস অনেক ইডেনে অনেক সাংগঠনিক ভালো কাজের সঙ্গে যুক্ত দেখেছি। মোহাম্মদ শামিকে প্রচুর সাহায্য করেছেন, নইলে স্বামী হতে পারতেন না। তা বলে এই কাজের সঙ্গে যুক্ত থাকার তার সেটা কোনো রকম সাফাই হতে পারে না। আমার তো মনে হয় স্নেহাশিস গাঙ্গুলি, যিনি অত্যন্ত সৎ অ্যাডমিনিস্ট্রেশনে বিশ্বাস করেন, তার উচিত যে তদন্তের কাজ শেষ না হওয়া পর্যন্ত, তদন্ত কিন্তু বেশ কিছুদিন চলবে জয়জ্যোতি, কারণ টুর্নামেন্ট কমিটির কাছে যাবে, তারা পাঠাবে অ্যাপেক্স কমিটির কাছে, অম্বুডসম্যানের কাছে, এই জল ঘোলা 2-3 মাস চলবে। আমার মনে হয় স্নেহাশিস গাঙ্গুলির উচিত যে যতদিন না তদন্ত চলছে, তদন্তের কাজ সুষ্ঠুভাবে চলার জন্য আপনি দেবব্রত দাস, আপনি সিএবি থেকে সাময়িকভাবে পদত্যাগ করুন। যদি তদন্তে আপনি নির্দোষ প্রমাণিত হন আবার ফেরত আসবেন।
কিন্তু যদি সিএবির লোকই থেকে যায় আর তদন্ত হয়, লোকে হাসবে, লোকে বলবে যে আরে কর্তা বসে রয়েছে, কর্তার বিরুদ্ধে কর্তাই তদন্ত করছে, এটা কি তদন্ত, এটা তো পুরো হাস্যকর তদন্ত। একেবারেই। আর এইটাই দেখার যে কি হতে চলেছে আগামীতে। তবে একটা বিষয় গৌতম দা, যে দেবব্রত দাস অবশ্যই যেটা বলেছেন মোহামেডানকে, এবং বললেই কি তারা তাড়াতাড়ি আউট হয়ে যাবেন, এটা কি মানে কোথাও নীতিগত আমি তো অ্যাবসলিউটলি বলবো মোহামেডান স্পোর্টিং এর সম্পূর্ণ দোষ। মোহামেডান স্পোর্টিং ক্লাব এত ঐতিহ্যশালী একটা ক্লাব, তারা আজকে কোথায় নামিয়েছে নিজেদের। এবং মোহামেডান স্পোর্টিং এর সবার আগে উচিত তাদের ক্রিকেট সেক্রেটারিকে সাসপেন্ড করা। আমি সিএবি তো পরে, আমি ভুল লোককে খেলিয়েছি, কোনো এনওসি নিইনি, একেবারে অবৈধভাবে খেলিয়েছি। এত জেতা কি এত বেশি গুরুত্বপূর্ণ? আমার বারবার করে এটাই প্রশ্ন, যে ময়দানে প্লেয়ার তোলা, নতুন ট্যালেন্ট তুলে আনাটা কি কোনো দাম নেই? এই বারবার করে ভাড়াটে প্লেয়ার নিয়ে এসে বাংলা ক্রিকেটের কি উপকার হবে? আজকে কাস্টমস তাই করেছে, মোহামেডানও তাই করেছে। এবং মোহামেডান আরও নক্কারজনকভাবে ওইভাবে আউট হয়ে যাওয়াতে, ভিডিও থাকায় শ্রীবৎস গোস্বামী ওটা পোস্ট করাতে ব্যাপারটা দিনের আলো এসছে। আর কি আইরনিক্যাল দেখুন, ওই ভিডিওকন মাঠটা যার একাডেমি আছে তার নাম কি সৌরভ গাঙ্গুলি, যিনি বাংলা ক্রিকেটকে এত দিয়েছেন, কলঙ্কটা ঘটলো কিনা তারই মাঠে। একদমই। এর শেষ কোথায় সেই দিকে চোখ থাকবে, চুলচেরা বিশ্লেষণও চলবে, এবং এটা সময় লাগবে। তবে যেহেতু শ্রীবৎস গোস্বামী মৌচাকে ঢিলটা মেরেছেন, তারপর থেকে কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসকরা, এবং কি হয় সিএবির স্টান্স সেদিকেও কিন্তু অবশ্যই নজর থাকবে। আমি একটা কথা বলতে চাই আপনাদের স্টেডিয়াম বুলেটিনের দর্শকদের, যে এটা কিন্তু শুধু দেবব্রত দাস বা শুধু মোহামেডানের সীমাবদ্ধ নেই, এটা অনেক দিন ধরে চলে আসছে, অনেক দিন ধরে অনেকে এর সঙ্গে যুক্ত, শুধু দুটো বা একটা নাম এর সঙ্গে যুক্ত নয়। আমার তো মনে আছে যে 80s গট আপ কিং বলে একজন পরিচিত ছিলেন, তিনি আমার ইন্টারভিউ দিয়েছিলেন, বলেছিলেন যে বিপদে পড়লে কি তোমার লেখা আমায় বাঁচাবে না অন্য ক্লাবের পয়েন্ট বাঁচাবে, ও তোমরা লিখতে থাকো, আমরা এটা করতে থাকি। অকুতোভয় এরা ময়দানে ঘুরে বেরিয়েছেন। কেউ যদি মনে করেন যে জগমোহন ডালমিয়া থাকলে এটা বন্ধ করে দিতেন, বন্ধ হতো না। তার আমলেও চলেছে, বিশ্বনাথ দত্তর আমলেও হয়েছে, এখনও হচ্ছে। আনফর্চুনেটলি এখন ওটা আরও বেশি কার্ভ করা উচিত, বিকজ এখন অনেক প্রযুক্তির সাপোর্ট আছে। এখন যে কোনো অনেক কিছুকে বন্ধ করা যায়, দেখা যায়। আগেকার দিনে হয়তো অসুবিধে ছিল। সবচেয়ে বড় কথা যে জিরো টলারেন্সের ভিত্তিতে যদি সত্যি প্লেয়ার তুলতে হয়, স্নেহাশিস গাঙ্গুলি এতগুলো বিশ্বকাপ করেছেন, খুব ভালো, কিন্তু যতক্ষণ না তিনি হোমমেড ইন্ডিয়ান ক্রিকেটার তৈরি করতে পারবেন, যতক্ষণ না বেঙ্গল রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হতে পারবে, তার চেষ্টা কিন্তু পূর্ণতা পাবে না। কাজেই জিরো টলারেন্স নিয়ে সিএবির এটার মধ্যে যাওয়া উচিত। এবং মিডিয়া যেভাবে ব্যাপারটা তুলে ধরেছে, আমি বলবো অত্যন্ত প্রশংসনীয়। আরও অ্যাগ্রেসিভভাবে এটা তোলা উচিত, এবং আরও মাঠ ঘুরে দেখা উচিত যে কোথায় কোথায় কি হচ্ছে। আজকে যখন মোহামেডান যখন গট আপ হয়েছিল অনেক বছর আগে, আমার মনে আছে আজকাল পত্রিকা এয়ারলাইন্স কাপ কাভারেজ বন্ধ করে দেয়, এবং সেই নীতি থেকে সরেনি। এইরম ধরনের অ্যাগ্রেসিভ নীতি যদি, এবং সবাই মিলে যদি মিডিয়ার সব বন্ধুরা কাভারেজ করেন, এটা তুলে ধরেন, এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। কারণ আমরা সবাই বাংলা থেকে যারা ক্রিকেট জার্নালিজম করি, সবাই চাই যে বাংলা থেকে, এখানে থেকে ক্রিকেটার তৈরি হোক এবং ভারতীয় ড্রেসিং রুমে তারা ঝলমল করুক। কিন্তু এইভাবে যদি এইভাবে ভাড়াটে ক্রিকেটার এনে আধার কার্ড জাল করে এভাবে যদি ক্রিকেট খেলতে হয়, ধিক সেই ক্রিকেটকে। একদমই। অনেক ধন্যবাদ গৌতম দা। আর আশা করবো এটাই, যে নির্যাস যেন এটাই হয়, যে কলঙ্ক মুক্ত যেন হয় অবশেষে বঙ্গ ক্রিকেট। চোখ থাকবে সেই দিকে। আপনারা দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, এবং স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে, এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার তো রয়েছেই ডেইলি হান্ট। আজকে চললাম, একটু ভেবে দেখবেন আমরা যেটা বললাম। শুভরাত্রি।